বাবু আমার ক্লাস হচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একজন বলো তো আমরা শেষ দিন কোন জায়গায় ছিলাম? আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়ছিলাম, তো আমরা সেখানে কোন অংশ পর্যন্ত পড়া শেষ করেছিলাম? ম্যাম মুসলিম লীগ তাৎপর্য পর্যন্ত। তাহলে আজকে আমরা হচ্ছে মুসলিম লীগের পরের টপিক থেকে শুরু করব, তাই না? 1906 এর জি পরে। ম্যাম। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ম্যাম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যে স্ক্রিন শেয়ার করেছি তোমরা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। 1909 সালের ভারতীয় কাউন্সিল অ্যাক্ট, হ্যাঁ। তো 5টা কাউন্সিল অ্যাক্ট ছিল, তার মধ্যে একটা হচ্ছে 1909 সালের কাউন্সিল অ্যাক্ট। আর বাকি 5টা আমরা অলরেডি 2টা পড়েছি, 1861 আর 1892। এখন আমরা 1909 আছি, এরপর আমরা আরো 2টা কাউন্সিল অ্যাক্ট পড়বো, হচ্ছে 1919 আর 1935 সালের ভারত শাসন আইন। তো এটা হচ্ছে মাঝেরটা। সে সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন মরলি, আর ভাইসরয় ছিলেন মিন্টো। তো তাদের দুজনের নামের সাথে সাদৃশ্য রেখে এটার নাম রাখা হয়েছে মরলি মিন্টো সংস্কার আইন। তো বহু নির্বাচনী প্রশ্নে এরকম আসে যে 1909 সালের ভারত সংস্কার আইনের নাম কি ছিল, অন্য নাম কি ছিল। তো অপশন দিলে যেন তোমরা পারো। অন্য নাম ছিল মরলি মিন্টো সংস্কার আইন। 1909 মানে হচ্ছে মরলি মিন্টো সংস্কার আইন। ভারতের জাতীয়তাবাদী নেতৃত্বকে খুশি করে জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য মূলত এই আইন প্রণীত হয়েছিল। আমি আগেও বলেছিলাম যে এক একটা আইন যখন তখন মানে সে সময় ব্রিটিশ ইন্ডিয়া যে আইনগুলো প্রণীত হতো মূলত আগের আইনের দুর্বলতাগুলো দূর করার জন্য। তো 1909 এর আগে লাস্ট কোন আইনটা হয়েছিল? 1892 সালের আইন। তো 1892 সালের আইনের যে শর্টকামিংস গুলো আছে, দুর্বলতা আছে, সেই দুর্বলতা গুলাকে দূর করার জন্য এবং মানুষের যে নতুন যে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, দাবি তৈরি হয়েছিল, সেই দাবিগুলাকে বাস্তবায়িত করার জন্য 1909 সালের আইন প্রণীত হয়।
আহ, আহ, তো ওই আর সে সময় আরেকটা যেটা ঘটছিল সেটা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছিল। আমরা বঙ্গভঙ্গ 1909 ঠিক আগের ঘটনা হচ্ছে মুসলিম লীগ আর হচ্ছে বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গের সময় আমরা স্বদেশী আন্দোলন দেখেছি, যেটা কিনা ব্রিটিশদের জন্য একটা থ্রেট ছিল। ব্রিটিশদের জন্য একটা থ্রেট ছিল, তারা বিদেশি পণ্য বয়কট করতে থাকলো, ব্রিটিশদের ব্যবসা বাণিজ্য অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এই ধরনের আরো আরো কোনো জাতীয়তাবাদী আন্দোলন যাতে নতুন করে তৈরি না হয়, যাতে তারা তো তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্রিটিশ কোম্পানি তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই ধরনের আন্দোলন যাতে আবার নতুন করে না হয়, এই জন্য তাদেরকে থামায় রাখা, তাদেরকে শান্ত রাখার উদ্দেশ্যে মূলত 9 সালের আইন প্রণীত হয়। ভারতের সে সময় নবনিযুক্ত সেক্রেটারি অফ স্টেট, হ্যাঁ, ছিলেন মরলি। 1906 সালের 6 জুন লিখিত এক পত্রে ভারতের ভাইসরয় লর্ড মিন্টোকে তার অভিপ্রায় ব্যক্ত করে জানান যে ভারতীয় জনগণের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ে তোলা প্রয়োজন। এই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে লর্ড মিন্টো সাংবিধানিক সংস্কার সাধনের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ পেশ করার জন্য স্যার এরুন্ডেলের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। এভাবে শাসন ব্যবস্থায় ভারতীয়দের মতামত বিবেচনার একটা গুরুত্ব লাভ করে। এই অগ্রগতির উপর ভিত্তি করে একটি বিলের খসড়া তৈরি করা হয়। সেই খসড়াতেই বিলটি অনুমোদন করে এবং পার্লামেন্টে সেটাকে আইনে পরিণত করা হয়েছে 1909 সালের ফেব্রুয়ারি মাসে। এটা হচ্ছে পটভূমি, এই আইনটা কেন প্রণীত হয়েছিল। এখন আমরা আইনটার হচ্ছে বৈশিষ্ট্যে চলে যাব। 1909 সালের আইনের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমবারের মতো প্রতিনিধিত্বশীল ব্যবস্থার প্রবর্তন। অর্থাৎ প্রতিনিধিত্ব মানে কি, আমরা আধুনিককালে প্রতিনিধিত্বশীল, আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থাগুলো দেখি এগুলো হচ্ছে প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা। এখানে জনগণের হয়ে একজন, ধরো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, তাহলে আমাদের হচ্ছে টোটাল 50টি 350টি আসন আছে, তাই না? আমরা জানি না আমাদের পার্লামেন্টে 350টি আসন আছে। তো মোট 300টি হচ্ছে আমাদের হচ্ছে একক। এই 300টি ম্যাম, আসন থেকে, হ্যাঁ বলো। একজন ক্লাসে অ্যাডমিট হতে পারতেছে না। আচ্ছা, ঠিক আছে, তোমরা আমাকে বলে দিও। আমি তো আহ, এমনি তো বুঝতে পারি না, আর আমি মোবাইল সে সময়, আমি যখন ক্লাস নেই তখন মোবাইল বন্ধ থাকে, আমি মোবাইল দেখি না। তোমরা আমাকে বলে দিও, নাহলে আমি তো মিস মানে খেয়াল করতে পারবো না। আচ্ছা, কি যেন বলছিলাম, বাংলাদেশের নির্বাচনী আসন হচ্ছে 350টি, আসন হচ্ছে 300টি, আর 50টা তো সংরক্ষিত আসন। তো ওই 300টি আসন দিয়ে একজন একজন করে যে এমপি নির্বাচিত হয়, এই এমপিরা হচ্ছে আমাদের জনগণের প্রতিনিধিত্ব করে। অর্থাৎ ওই 300টি যে এলাকা, ওই 300টি এলাকার সংসদীয় এলাকা, ওই সংসদীয় এলাকার মানুষের হয়ে একজন আসে, তাই না? এটাই আমাদের প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা, তাই না? জি ম্যাম। তো সে সময় যেটা হয়েছিল যে আইনসভা গঠিত হয়েছিল, আমরা 1892 সালের আইনে দেখেছি আইনসভা গঠিত হয়েছিল, কিন্তু সেখানে ভারতীয়দের অবস্থান ছিল না। হ্যাঁ, এখন ভারতীয়রাই যদি না থাকে, তাহলে ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদার কথা কে বলবে? ব্রিটিশরা তো বুঝবে না। তো ভারতীয়দেরকে তাহলে আইনসভায় নিতে হবে। তো এই আইনসভায় নেওয়ার কোনো নিয়ম ছিল না 1861 আর 92 সালে। তো সেটার জন্য 1909 সালের আইনে হচ্ছে এই জিনিসটা অ্যাড করা হয়, যে কিভাবে প্রতিনিধিত্বশীল ব্যবস্থা প্রবর্তন করা যায়, এবং এই প্রবর্তনের মাধ্যমে হচ্ছে ভারতীয়দেরকে অন্তর্ভুক্ত করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। 1861 1909 সালের আচ্ছা, এই যে 1909 সালের আইনে হচ্ছে প্রথমবারের মতো প্রতিনিধিত্বশীল ব্যবস্থা প্রবর্তিত হয়, এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, কারণ এর মাধ্যমে হচ্ছে ভারতীয়দেরকে আইনসভায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো। দ্বিতীয়ত, পৃথক নির্বাচন ব্যবস্থার প্রবর্তন করা হয়। তো বঙ্গভঙ্গের সময় কিনা আমরা দেখেছি যে প্রধান দুটি সম্প্রদায় হিন্দু আর মুসলমানদের মধ্যে খুব একটা দ্বান্দ্বিক একটা অবস্থা তৈরি হয়েছিল, যখন কিনা হিন্দুরা চাচ্ছিল তখন সে সময় বঙ্গভঙ্গ করা হোক, আর মুসলমানরা চাচ্ছিল, হিন্দুরা চাচ্ছিল না বঙ্গভঙ্গ করা হোক, বঙ্গভঙ্গ রদ করা হোক এটা চাচ্ছিল, আর মুসলমানরা চাচ্ছিল বঙ্গভঙ্গ থাকুক, তাহলে মুসলমানদের এই যে পূর্ব বাংলার উন্নয়ন হবে, এরকম একটা অবস্থা ছিল না? তো এইরকম একটা অবস্থায় জি ম্যাম। এই দুইটা সম্প্রদায়ের যে স্বার্থগত দ্বন্দ্ব, দুইটা সম্প্রদায়ের স্বার্থ মিলতেছে না, তখন মুসলমানরা দেখলো যে যখন কোনো নির্বাচন হয়, যেহেতু হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, তা ওইসব হিন্দুরাই কিন্তু জয়লাভ করে। তো মুসলমানরা চাচ্ছিল যে মুসলমান ভোটারদের জন্য তাদের নিজস্ব একজন প্রতিনিধি থাকুক। অর্থাৎ মুসলমানরা তো সব হিন্দুরা যদি ভোট দেয়, সেক্ষেত্রে মুসলমানদের তো জয়লাভ করার কোনো সুযোগ থাকে না।
হ্যাঁ, মুসলমানরা তো ভোট পাচ্ছে না, তো মুসলমানরাই শুধু মুসলমানদেরকে ভোট দেয়, অর্থাৎ তাদেরকে একটা পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া হোক, এই ধরনের একটা দাবি দাওয়া নিয়ে কিন্তু ওই যে আগা খানের কাছে সিমলা ডেপুটেশন আমরা পড়েছিলাম না, যে আগা খানের কাছে 25 জন সদস্য গিয়েছিল, সেখানে কিন্তু তারা আবেদন করেছিল যেন তাদেরকে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া হোক। তো সেই পৃথক নির্বাচনের ব্যবস্থাটা 1909 সালের আইনে প্রবর্তন করা হয়, অর্থাৎ এখন থেকে মুসলমানদের জন্য আলাদা নির্বাচন হবে। এই আইনে ভারতবর্ষের মুসলমানদের জন্য সর্বপ্রথম পৃথক নির্বাচন বা প্রতিনিধিত্বের ব্যবস্থা করা হয়। ফলে যেটা হয়, মুসলমান জনগণই ভোটার, অর্থাৎ মুসলমান জনগণের জন্য মুসলমান প্রতিনিধি, হিন্দু জনগণের জন্য হিন্দু প্রতিনিধি, এভাবে এটা পৃথক নির্বাচনের ব্যবস্থা প্রবর্তন করা হয়। আচ্ছা, 3 নম্বর হচ্ছে সংখ্যা সাম্য নীতি। এই আইনে স্থির করা হয় যে যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ সেসব প্রদেশের আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় কম আসন পাবে। আচ্ছা, সংখ্যা সাম্য নীতিটা বুঝাই তোমাদেরকে। নীতি প্রধানত দুইটা, মানে এই ধরনের ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুই ধরনের নীতি থাকে, একটা হচ্ছে সংখ্যানুপাতিক আর একটা হচ্ছে সংখ্যা সাম্য। সংখ্যানুপাতিকটা হচ্ছে এরকম যে যে এলাকায় মুসলমানরা মেজরিটি, মুসলমান বেশি, সেখানে মুসলমানদের বেশি আসন, আর যেখানে হিন্দুরা মেজরিটি সেখানে হিন্দুদের আসন বেশি হবে। এটা হচ্ছে সংখ্যানুপাতিক, অর্থাৎ আনুপাতিক হারে যে যারা বেশি তাদের আসনও বেশি। আর সংখ্যা সাম্যনীতি ঠিক এটার বিপরীত ব্যবস্থা। সংখ্যা সাম্যনীতিটা হচ্ছে এরকম যে ধরো বাংলাদেশে যদি মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়, বাংলাদেশ না বলে আমরা বরং পূর্ব বাংলা বলি, তখন তো এটা পূর্ববঙ্গ ছিল, তো বাংলা ছিল আর কি। তো বাংলায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সুতরাং এখানে হিন্দু সংখ্যা বেশি হবে, হিন্দুদের জন্য আসন বেশি থাকবে। আবার যেখানে কিনা হিন্দু সংখ্যাগরিষ্ঠ সেখানে মুসলমানদের আসন বেশি থাকবে, অর্থাৎ ঠিক বিপরীত ব্যবস্থাটা, যে যেখানে সংখ্যাগরিষ্ঠ যা হবে তার থেকে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের আসন কম থাকবে। আর সংখ্যা আনুপাতিক কেস হচ্ছে যারা যারা সংখ্যায় বেশি তাদের আসন বেশি হবে। আমি কি ব্যাপারটা বুঝাতে পারলাম? সংখ্যাগরিষ্ঠ কম থাকবে না? ধরো পাঞ্জাব, হ্যাঁ ধরো সেখানে পাঞ্জাব হচ্ছে হিন্দুর সংখ্যা বেশি, তো সেখানে মুসলমানদের আসন বেশি দেওয়া হবে। সেখানে মুসলমান সংখ্যা কম কিন্তু তাদের আসন বেশি থাকবে। এবার বুঝছো? জি এটা মিস। হচ্ছে সংখ্যা সাম্য নীতি। তো এই নীতিটা আহ, এই 9 সালের আইনের মাধ্যমে প্রবর্তন করা হয় যে নিজেদের জনসংখ্যা তুলনায় তারা কম আসন পাবে, যেখানে বেশি তারা সেখানে আসন কম পাবে, যেখানে তারা কম সেখানে আসন বেশি পাবে। এবার আবার যেসব প্রদেশে মুসলমান সংখ্যা লঘিষ্ঠ সেসব প্রদেশে আইনসভায় তারা নিজেদের জনসংখ্যার তুলনায় বেশি আসন লাভ করবে। এছাড়াও বলা হয় যে কেন্দ্রীয় আইনসভায় মুসলমানরা নির্বাচিত আসনের 1/3 পাবে, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভায় তো পুরো ভারত চলে আসছে, তো সেখানে তো আর এই সংখ্যা সমনীতি প্রয়োগ করা যাচ্ছে না, তো সেখানকার নীতি কি, সেখানে 1/3 হচ্ছে মুসলমানদের জন্য, অর্থাৎ 3/2 পাবে হিন্দুরা, 1 ভাগ পাবে মুসলমানরা। এরপর হচ্ছে সীমিত ভোটাধিকার। ভোটাধিকারের যে ভোটের যে অধিকারটা সেটা একেবারে সীমিত আকারে শুরু হচ্ছে আর কি তখন, এর আগে তো হয় নাই, 1861 আর 92 হয় নাই। তো 9 সালে অল্প অল্প চালু হলো যে সীমিত ভোটাধিকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদ এবং প্রাদেশিক আইন পরিষদের সদস্য নির্বাচনের ক্ষেত্রে সাধারণ জনগণের ভোটাধিকার প্রয়োগের অধিকার প্রদান না করে, এটা সীমিত কারণ হচ্ছে সাধারণ জনগণ ভোট দিতে পারবে না। ভোট দিতে পারবে কারা? শুধুমাত্র ভূস্বামী অর্থাৎ জমিদার, বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত বোর্ড, বিশ্ববিদ্যালয়ের সিনেটর, অর্থাৎ শুধু এই জাতীয় পদ যারা আছে এইসব পদের লোকেরাই শুধু ভোট দিতে পারবে, সাধারণ মানুষ ভোট দিতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে সীমিত ভোটাধিকার, অর্থাৎ সীমিত মানুষজন ভোট দিতে পারবে, সর্বজনীন ভোটাধিকার না, সবাই ভোট দিতে পারবে না। এরপর যেটা আরেকটা নিয়ম যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা স্বীকৃতি প্রদান। এই আইনের দ্বারা সর্বপ্রথম সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা, অর্থাৎ হিন্দুদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা, মুসলমানদের জন্য আলাদা নির্বাচন ব্যবস্থা, সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু করা হয়। তারপর হচ্ছে নির্বাচন পদ্ধতি ছিল হচ্ছে প্রত্যক্ষ আর পরোক্ষ, এই দুইটা সংমিশ্রণ থাকবে। তারপর কেন্দ্রীয় আইন পরিষদ আমরা এই যতগুলো আইন পাবো প্রত্যেকটা আইনে একটা জিনিস কমন ফ্যাক্ট তোমরা ধরে নাও, সেটা হচ্ছে আইনসভায় সদস্য বাড়বে প্রতিটাতে। 1861, 1892, 1909, 1919, 1935 প্রত্যেকটাতে একটা জিনিস কমন হচ্ছে আইনসভার সদস্য সংখ্যা বাড়ানো হয়, প্রতিবারই আইনসভার সদস্য সংখ্যা বাড়ানো হয়। তো এবারও সেম হলো যে 16 জন ছিল কেন্দ্রীয় আইন পরিষদে, সেটা থেকে বাড়িয়ে করে দেওয়া হলো কত, 69 জন। 69 জন। হ্যাঁ, আরো এখানে আরো ডিটেলসে দেওয়া আছে, তো এত কিছু কি আর মনে রাখতে পারবো তোমরা? শর্টকাটে মনে রাখা যায় যেভাবে আর কি।
এই 69 জনের মধ্যে 37 জন হবে সরকারি সদস্য, 32 জন বেসরকারি সদস্য। 37 জন সরকারি সদস্যের মধ্যে 28 জন হচ্ছে গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, বাকি 9 জন হচ্ছে স্বয়ং গভর্নর জেনারেল, তার নির্বাহী পরিষদের 7 জন সদস্য এবং একজন বিশেষ সদস্য। আর বেসরকারি 32 জন সদস্যের মধ্যে 5 জন গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবে, বাদ বাকি 27 জন হচ্ছে বেসরকারি নির্বাচিত হবেন বেসরকারি ভাবে। 8 নম্বর সেখানে পয়েন্টটা হচ্ছে একজন প্রাদেশিক বিশেষ সদস্য বলতে কি বুঝাইছে? বেসরকারি সদস্য বলতে যে কি বোঝানো হয়েছে আমি এটা শিওর না। না মানে একজন বিশেষ সদস্য যে বলা হয়েছে এটা বলতে এখানে কি বোঝানো হয়েছে? না সেটা আমি নিজেই জানি না একজন বিশেষ সদস্য যে কি বুঝাইলো। আচ্ছা আমি এটা নিয়ে একটু স্টাডি করব, করে তোমাদের জানাতে পারবো। আচ্ছা 8 নম্বর হচ্ছে প্রাদেশিক আইন পরিষদ। এই আইনের প্রাদেশিক আইন পরিষদ যেটা বলছিলাম, হ্যাঁ আইন পরিষদের সদস্য বাড়বে। তো আইন পরিষদের সদস্য শুধু কেন্দ্রীয় আইন পরিষদে না, প্রত্যেকবার প্রাদেশিক আইন পরিষদেও একইভাবে সদস্য বাড়বে। কেন্দ্রীয়তে বাড়বে আর প্রাদেশিক আইন পরিষদেও সদস্য বাড়বে। তো এখানেও বেড়েছে। এখানে বাংলা প্রদেশে 52 জন ছিল। এগুলো হচ্ছে প্রদেশ ভিত্তিক আইন পরিষদ। বাংলা, পাঞ্জাব, আসাম, আলাদা আলাদা যে প্রদেশগুলো আছে, মোট 11টা প্রদেশ ছিল সে সময়। তো প্রত্যেকটা প্রদেশেও এরকম আইনসভার সদস্য বাড়ানো হলো। বাংলাতে 52 জন, বোম্বাই, মাদ্রাজ, উত্তরপ্রদেশে 47 জন সদস্য থাকবে, এভাবে বিধান করে দেওয়া হয়। তারপর হচ্ছে আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হয় কিভাবে, সেটা যে আইনসভার যে কাজগুলো আছে এই কাজগুলো কিছুটা সম্প্রসারিত করা হয়। যেমন যে পরিষদের যারা সদস্য তারা প্রশ্ন করতে পারবে, সম্পূরক প্রশ্ন করতে পারবে, তারা জনস্বার্থ বিষয়ক প্রস্তাব উত্থাপন করতে পারবে। এই ব্যাপারগুলো হচ্ছে আগের আইনে ছিল না। অর্থাৎ প্রশ্ন করা, সম্পূরক প্রশ্ন করা এবং প্রস্তাব উত্থাপন করা, এই অধিকারগুলা দেওয়া হলো আইনসভার সদস্যদেরকে, ফলে তাদের ক্ষমতা কিছুটা বাড়লো। তারপর হচ্ছে বাংলা, বোম্বাই, মাদ্রাজ প্রদেশের গভর্নরের নির্বাহী পরিষদের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হলো। আমাদের এখানে কয়েকটা জিনিস বলছিলাম যে কমন, সেটা হচ্ছে আমাদের প্রতিবারই কিন্তু নির্বাহী পরিষদের সদস্য বাড়বে। একটা হচ্ছে আইন পরিষদের সদস্য বাড়বে, কেন্দ্রীয় আইন পরিষদ আর প্রাদেশিক আইন পরিষদ, একই সাথে যে নির্বাহী আইন পরিষদ যেটাকে আমরা বর্তমানকালে হচ্ছে যেটাকে মন্ত্রিসভা বলি, তো সেটা হচ্ছে নির্বাহী আইন পরিষদ। তখন যারা নির্বাহী কাজ করতো, এক্সিকিউটিভের কাজ বা শাসন সংক্রান্ত কাজ করত, এই পরিষদের সদস্য সংখ্যাও বাড়িয়ে দেওয়া হলো। এই যে এখানে লেখা আছে সদস্য সংখ্যা 2 থেকে বৃদ্ধি করে 4 জনে উন্নীত করা হয়। আচ্ছা এরপর হচ্ছে 11 নম্বর গভর্নরের নির্বাহী পরিষদে ভারতীয়দের অন্তর্ভুক্তি। অর্থাৎ গভর্নর হচ্ছে গভর্নর জেনারেল, যিনি কিনা এই পুরো ভারতীয় ব্রিটিশ ভারত যেটা, এই পুরো ভারতের একজন হচ্ছে ব্রিটিশদের কর্তৃক প্রতিনিধিত্ব করে, অর্থাৎ পুরো ভারতের জন্য, সেটা হচ্ছে গভর্নর জেনারেল। আর প্রদেশ ভিত্তিক যারা ছিল তারা হচ্ছে গভর্নর। তো গভর্নর জেনারেলের একটা আহ পরিষদ থাকবে, সেটা হচ্ছে নির্বাহী পরিষদ, যেটা বর্তমানে হচ্ছে আমরা যেমনটা দেখি যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ আমরা দেখি না, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটা নেতৃত্ব পরিষদ মন্ত্রী পরিষদ থাকে, ঠিক একইভাবে সে সময় ছিল গভর্নর জেনারেল এবং তার নেতৃত্বে একটা নির্বাহী পরিষদ। তো সেই নির্বাহী পরিষদে ভারতীয়রা থাকতো না, আগের আইনগুলোতে ছিল না। এই আইনে ভারতীয়দেরকে অন্তর্ভুক্ত করা হলো। হ্যাঁ, অর্থাৎ ভারতীয় কয়েকজন প্রতিনিধি থাকবে যারা কিনা ভারতীয় জনগণের দাবি দাওয়াগুলো তুলে ধরবে। আর হচ্ছে শ্রেণী স্বার্থগত প্রতিনিধিত্বের ব্যবস্থা। এই আইনে আঞ্চলিক প্রতিনিধিত্বের ব্যবস্থা পরিবর্তে শ্রেণী স্বার্থের প্রতিনিধিত্বের দাবি স্বীকৃত হয়, কেননা এই আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে নির্বাচক মণ্ডলী গঠিত হবে জেলা বোর্ড, পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ভূস্বামী প্রভৃতি বিশেষ শ্রেণী গোষ্ঠী কর্তৃক। অর্থাৎ এখানে আমরা সার্বজনীন ভোটাধিকারটা পাচ্ছি না, এখানে আমরা শ্রেণী স্বার্থগত প্রতিনিধিত্ব পাচ্ছি কিভাবে, ওই যে ক্লাস ভিত্তিক মানুষগুলাকে ভোটাধিকার দেওয়া হচ্ছে, সবাই ভোটাধিকার পাচ্ছে না। বিশেষ বিশেষ পদের মানুষগুলা হচ্ছে আমাদের যে উল্লেখ করা আছে যে ভূস্বামী বা পৌরসভা, স্থানীয় স্বায়ত্তশাসিত সংগঠনের সদস্য, এরাই শুধুমাত্র ভোট দিতে পারছে। তাহলে আমরা এখানে সর্বজনীন প্রতিনিধিত্ব না পেয়ে বরং পাচ্ছি কি শ্রেণী স্বার্থগত প্রতিনিধিত্বের ব্যবস্থা। এই হচ্ছে 1909 সালের আইনের বৈশিষ্ট্য। আমরা গুরুত্বটা দেখি। ভারতীয় কাউন্সিল অ্যাক্ট 1909 সালের যে তাৎপর্যগুলো হচ্ছে, আমি গ্রিন কালার করে যেটা দিছি সেটা হচ্ছে পয়েন্টের হেডলাইন হবে, হ্যাঁ পয়েন্টের নাম, প্রথম পয়েন্টের নাম হবে সরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠের অবসান হলো। এরপর আমরা ব্যাখ্যা লিখবো যে প্রাদেশিক আইন পরিষদগুলোতে সরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতার অবসান হলো। অর্থাৎ আগে শুধু সরকারি সদস্য থাকতো, আর আমরা একটু আগে দেখলাম না যে সরকারি সদস্যদের পাশাপাশি বেসরকারি সদস্য থাকবে। তো দুই ধরনের সদস্য থাকার কারণে সরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতার মিস অবসান হলো। হ্যাঁ বলো। মিস এই যে এখানে যেমন ভারতীয় কাউন্সিল
এই যে 1909 এর গুরুত্ব তাৎপর্য এগুলো কি মিস নোট আকারে করে ফেলবো আমরা? এই যে গুরুত্বটা দেওয়া আছে এটা বইয়ে দেওয়া নাই, ঠিক আছে? জি মিস, কিন্তু এগুলো কি মানে নোট হ্যাঁ আকারে শোনো, আমরা রেখে দিব যে দেওয়া নাই। প্রথম দ্বিতীয় পয়েন্ট হিসেবে? হ্যাঁ, প্রথম পয়েন্ট না দিয়ে করো, সবুজ রঙের যেটা লিখছি আমি এটাকে তোমরা পয়েন্টের নাম দিবা, প্রথম লিখবা না। আচ্ছা পয়েন্টের নাম লিখে তারপর আচ্ছা পয়েন্টটা লিখবা। এটা আমি এই জন্যই দিছি কারণ এটা বইয়ে দেওয়া নাই। তো বইয়ে দেওয়া নাই বলে আচ্ছা পরীক্ষায় আসে না তা তো না, পরীক্ষায় তো আসে। উচ্চতর দক্ষতায় যদি আসে এইটা, তাহলে তোমার তাৎপর্যই চাইবে, সাধারণত তাৎপর্যই চায়। তো সেক্ষেত্রে যেন তোমরা ওই আচ্ছা। সিচুয়েশনটা ফেস করতে পারো, এই জন্য আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকা ভালো, তাই না? তো জি এই মিস। 1 নম্বর পয়েন্টের নাম হবে সরকারি সদস্যের সংখ্যাগরিষ্ঠতার অবসান। এখানে তারপর পয়েন্টের ব্যাখ্যা দিবা যে প্রাদেশিক আইন পরিষদগুলোতে সরকারি সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার অবসান ঘটানো হয়। তারপর 2 নম্বর পয়েন্টের নাম হবে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির প্রবর্তন। এই অ্যাক্টের মধ্য দিয়ে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতির প্রবর্তন হয়। এই আইনের অধীনে কিন্তু আমরা দেখছি যে মিশ্র ভোটের ব্যবস্থা, অর্থাৎ প্রত্যক্ষ নির্বাচনও হয়েছিল, পরোক্ষ নির্বাচনও হয়েছিল। তো প্রত্যক্ষ নির্বাচন যেহেতু আগের আইনগুলোতে ছিল না, শুধুমাত্র পরোক্ষ নির্বাচন ছিল, এই আইনের মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি চালু হয়, এটা একটা গুরুত্বপূর্ণ দিক। তবে ভোটাধিকার ছিল সীমিত, এলাকা ভিত্তিক নির্বাচন ব্যবস্থা ছিল, কিন্তু ওই যে শ্রেণী ভিত্তিক প্রতিনিধিত্ব, অর্থাৎ বিশেষ বিশেষ মানুষগুলা শুধুমাত্র বিশেষ মানুষগুলো ভোট দিতে পারতো। তো এই যে জেলা পরিষদ, স্থানীয় পরিষদ, পৌরসভা, বণিক সমিতি, বড় বড় ভূস্বামী, বিশেষ শ্রেণী গোষ্ঠী, শুধু এরাই হচ্ছে নির্বাচক মন্ডলী, এরাই ভোট দিতে পারে, অন্যরা ভোট দিতে পারে না। তৃতীয়ত হচ্ছে নির্বাচনের নীতি স্বীকৃত হয়। নির্বাচনের নীতি কিভাবে স্বীকৃত হয়, যে এখানে প্রথমবারের মতো সরকারিভাবে নির্বাচনের নীতি স্বীকৃত হয়। এবং আমরা আরেকটা দিতে পারি যে এই যে পৃথক নির্বাচনের ব্যবস্থা, 4 নম্বর, পৃথক নির্বাচনের ব্যবস্থা প্রথমবারের মতো এই আইনের দ্বারা স্বীকৃত হয়। তারপর হচ্ছে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়, গভর্নর জেনারেলের কাউন্সিলে অর্থাৎ নির্বাহী পরিষদে বেসরকারি সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে, এগুলো সব বৈশিষ্ট্যগুলো কিন্তু বৈশিষ্ট্যের মধ্যেই কিন্তু আমরা গুরুত্ব পেয়ে গেছি, এগুলো শুধু আলাদা করে এখানে তুলে আনা হয়েছে। আর হচ্ছে সম্পূরক প্রশ্ন করার অধিকার দেওয়া হয়, এগুলো আমরা সব বৈশিষ্ট্য পেয়েছি না, যে আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হলো, কিভাবে প্রশ্ন করা যায়, সম্পূরক প্রশ্ন করা হয়, প্রস্তাব আনা যায়। কাউন্সিলের অধিবেশনে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনার সুযোগ সম্প্রসারিত হয়, কাউন্সিলে বাজেটের খসড়া উত্থাপন করা হতো। এছাড়া সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত প্রস্তাব উত্থাপন ও তা ভোটের মাধ্যমে অনুমোদন এবং সম্পূরক প্রশ্ন করার অধিকারও প্রদান করা হয়। আচ্ছা, এখন যদি পরীক্ষায় সমালোচনা আসে যে 1909 সালের যে আইনটি ছিল, তুমি কি মনে করো এটা ভারতীয় জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বা হয়নি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সেক্ষেত্রে তুমি সমালোচনা যদি চায়, মানে প্রশ্নটা যে কোনো ভাবে আসতে পারে, সেক্ষেত্রে যাতে তোমরা দিতে পারো, তাই সমালোচনাটা একটু আলোচনা করি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আইনসভার অনধিকার চর্চা। আইনসভা দেশীয়, রাজ্য, সামরিক বিভাগ, বৈদেশিক নীতি এইসব বিষয়ে কোনো প্রস্তাব আনার অধিকার আইনসভাকে দেয়া হয়নি। অর্থাৎ আমরা দেখেছিলাম যে আইনসভার ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ আইনসভা প্রস্তাব আনতে পারবে, হ্যাঁ। কিন্তু সমস্যা হচ্ছে প্রস্তাব আনতে পারলেও সে সব ধরনের প্রস্তাব তাকে আনার সুযোগ দেওয়া হলো না। তাকে দেওয়া হলো শুধুমাত্র সে দেশীয়, রাজ্য সম্পর্কে, সামরিক বিভাগ আর বৈদেশিক নীতি সম্পর্কে প্রস্তাব আনতে পারবে, আর অন্যান্য বিষয়ে প্রস্তাব আনতে পারবে না। অর্থাৎ তোমাকে প্রস্তাব আনার ক্ষেত্রে তোমার হাত পা বেঁধে দেওয়া হচ্ছে, অর্থাৎ তুমি এই মাত্র 3-4টা টপিকের মধ্যে প্রস্তাব আনতে পারবে, এর বাইরে প্রস্তাব আনতে পারছো না। তাহলে কিন্তু তোমার আসলে প্রকৃত যে ক্ষমতা সম্প্রসারণ সেটা হচ্ছে না। এই হচ্ছে আইনসভার অনধিকার বা আইনসভাকে অধিকার দেওয়া হয় নাই, এরকম কয়েকটা বিষয়। তাহলে এটা হচ্ছে খারাপ দিক, এই 9 সালের আইনের একটা খারাপ দিক। দ্বিতীয় খারাপ দিকটা হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা আমরা এই আইনে পাই নাই। এই আইনে আমরা দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলতে বোঝায় জবাবদিহিতাপূর্ণ শাসন ব্যবস্থা, যেখানে 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 কিনা সংসদীয় সরকার ব্যবস্থা, যেটা আমরা দেখি যে আইনসভার সদস্যদের নিকট শাসন বিভাগের সদস্যরা তাদের কাজের জবাবদিহিতা করে, কিন্তু এই আইনে সেটা হয় নাই। এই আইনে ভারতবর্ষে কোনো দায়িত্বশীল শাসন ব্যবস্থা ছিল না, অর্থাৎ কোনো একটা অর্গান আরেকটা অর্গানের কাছে জবাবদিহিতা করবে বা জনগণের কাছে জবাবদিহিতা করবে, এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না। তৃতীয়ত ক্ষমতাহীন জনপ্রতিনিধি, অর্থাৎ নির্বাচনের জন্য অনেক জনপ্রতিনিধি সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এই প্রতিনিধিদের মতামতের কোনো গুরুত্ব ছিল না, তাদের হাতে কোনো ক্ষমতা ছিল না। বড়লাটের আধিপত্য, বড়লাট হচ্ছে গভর্নর জেনারেল, তার হাতে প্রচুর ক্ষমতা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সে চাইলে আইন বাতিল করতে পারে, সে আইনে ভেটো দিতে পারে। সে প্রকৃতপক্ষে বড়লাটের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়। কংগ্রেসের অসন্তোষ, এই আইনটা কংগ্রেসের নরমপন্থী চরমপন্থী, আমরা কংগ্রেসের দুইটা দেখি, দুইটা কি বলে
দুইটা অংশ দেখি, ওই দুইটা অংশ একটা হচ্ছে নরমপন্থী আর একটা হচ্ছে চরমপন্থী। এরা কেউই এই 1909 সালের আইনটাকে অ্যাপ্রিসিয়েট করে নাই। আর হচ্ছে সাম্প্রদায়িক নীতি, এই আইনের মুসলিমদেরকে আহ আহ, এখানে পৃথক হবে, যেহেতু লেখাটা একটু ভুল হয়েছে, পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া হয়। সাম্প্রদায়িকতাকে, এর মাধ্যমে সাম্প্রদায়িকতাকে আরো বেশি উস্কে দেওয়া হয়, যা জাতীয় ঐক্য এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার পথকে আরো দুর্গম করে তোলে। এই হচ্ছে সমালোচনা 1909 সালের আইনের। তাহলে আমরা 1909 সালের আইনটার বৈশিষ্ট্য পড়বো, তাৎপর্য পড়বো, সমালোচনা পড়বো। এগুলো আমি অ্যাড করে দিতেছি এই জন্য, যেগুলো পরীক্ষায় আসে কিন্তু বইয়ে দেওয়া থাকে না, তার জন্য তোমরা এগুলো খাতায় লিখে ফেলবা, ঠিক আছে? এখন আসি লখনৌ চুক্তিতে। এই পুরো ব্রিটিশ আহ, ভারতের যে ইতিহাস, সেই 1858 থেকে শুরু করে 1947 সাল, এই পুরো সময়ে সবচেয়ে বড় মেজর ক্রাইসিস যেটা ছিল সেটা হচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। হিন্দু আর মুসলমান দুইটা বড় সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব। তো এই দুইটা সম্প্রদায়ের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বা তাদের একসাথে রাখার জন্য জাস্ট দুইটা উদ্যোগ নেওয়া হয়েছিল এই পুরোটা সময়ে। এই দুইটা উদ্যোগ হচ্ছে লখনৌ চুক্তি আর হচ্ছে বাংলা চুক্তি, ঠিক আছে? মিস এটা কত পৃষ্ঠা? দাঁড়াও, আচ্ছা এটা তোমাদের বইয়ে দেওয়া নাই কিন্তু এটা বোর্ডে আসে। লখনৌ চুক্তি ছোট প্রশ্ন 2 এর জন্য বোর্ডে আসে, তোমরা বই লিখে নাও। এটা বইয়ে এই নিচে একটা স্টার দিয়ে লিখে নাও, এটা হচ্ছে 2 এর জন্য আসে। এটা এটা বোর্ড প্রশ্ন, কিন্তু দুঃখজনক ভাবে তোমাদের বইয়ে দেওয়া নাই। আমরা জাস্ট 2 এর জন্য পড়বো, এটা বড় প্রশ্ন হিসেবে পড়বো না আমরা, অনুধাবনের জন্য 2 এর জন্য একটুখানি পড়া লাগে, এই একটুখানি পড়বো, ঠিক আছে? এটা বইয়ে দেওয়া নেই। আচ্ছা, লখনৌ চুক্তি হচ্ছে এরকম একটা চুক্তি যেটা হচ্ছে এই দুইটা সম্প্রদায়কে একত্রিত করার জন্য করা হয়েছিল। লখনৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং নিখিল ভারত মুসলিম লীগ, অর্থাৎ দুইটা যে রাজনৈতিক দল ছিল, এই দুইটা এদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। 1916 সালে লখনৌতে দুই দলের, জায়গাটার নাম ছিল লখনৌ, দুই দলের যৌথ অধিবেশনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস ও লীগ উভয় দলের সদস্য হিসাবে দুই দলকে চুক্তিতে উপনীত করাতে সক্ষম হন, যাতে ব্রিটিশ সরকার ভারত পরিচালনার জন্য উদারপন্থা গ্রহণ করে এবং পাশাপাশি মুসলমানদের দাবিগুলোও রক্ষিত হয়। বঙ্গভঙ্গের পর জিন্নাহ মুসলিম লীগকে জনসাধারণের কাছে জনপ্রিয় করবার জন্য এগিয়ে আসেন। মোহাম্মদ আলী জিন্নাহ এই চুক্তির স্থপতি ছিলেন। কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে দূরত্ব ঘোচানোর জন্য কাজ করায় জিন্নাহকে হিন্দু মুসলিম ঐক্যের দূত উপাধি দেওয়া হয়। লখনৌ চুক্তি কংগ্রেসের দুইটি প্রধান যে ভাগ, বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বাধীন চরমপন্থী আর গোপাল কৃষ্ণ গোখলের নেতৃত্বাধীন উদারপন্থী, এই দুই অংশের মধ্যে আন্তরিক সম্পর্ক সৃষ্টি করে। এটুকু লিখলেই হবে 2 এর জন্য, ঠিক আছে? আমরা ডিটেলসে যাব না, এইটা হচ্ছে একটা সমঝোতামূলক চুক্তি দুইটা সম্প্রদায়ের মধ্যে। আচ্ছা, তাহলে 1909 শেষ হয়ে গেলে কিন্তু আমরা 1919-এ চলে আসতেছি। 1919 সালের আইন, সে সময় গভর্নর জেনারেল ছিলেন মন্টেগু আর ভাইসরয় ছিলেন চেমসফোর্ড। তো তাদের নাম অনুসারে, লর্ড চেমসফোর্ড, তো তাদের নাম অনুসারে এই আইনটার নাম হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন। যদি বহু নির্বাচনীতে আসে যে 1919 সালে ভারত শাসন আইনের অন্য নাম কি, তখন আমরা কি দিব? মন্টেগু চেমসফোর্ড আইন। আবার মলিমিটো আইন দিবা না তো? মলিমিটো হচ্ছে 1909 সালের আইন, আর 1919 সালে ট্রান্সপোর্ট সংস্কার আইন। এই আইনের প্রধান উদ্যোক্তা ছিলেন ভারত সচিব এডউইন স্যামুয়েল মন্টেগু চেমসফোর্ড। আর মন্টেগুর যে ভারত সফর, 1917 সালের নভেম্বরে তিনি ভারত সফরে আসে। তার উদ্দেশ্য ছিল মুসলিম লীগ, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলের সাথে দাবি সংক্রান্ত আলোচনা করা। সেই সফরের উপর তিনি একটি রিপোর্ট প্রদান করেন 1918 সালের 21শে এপ্রিল। আর এই রিপোর্টের আলোকে একটা খসড়া তৈরি হয়, সেই খসড়াটা আইন হিসাবে প্রণীত হয় হচ্ছে 1919 সালে ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক। আর প্রধান উদ্যোক্তাদের নামে এটার নামকরণ করা হয়, যেহেতু মন্টেগু চেমসফোর্ড প্রধান উদ্যোক্তা ছিল, তাই তাদের নাম অনুসারে এই আইনটার নাম দেওয়া হয় মন্টেগু চেমসফোর্ড আইন। এই আইনের পটভূমিটা আমরা দেখি। আগের আইনের, অবশ্যই 1909 সালের আইন তো সফল হয় নাই, তাহলে তার 1919 সালের আইন প্রণয়ন করার প্রয়োজন পড়তো না। 1909 সালের আইনের ব্যর্থতার কারণে হচ্ছে এই আইনটা করা হয়।
1909 সালের মৌলিক সংস্কার আইনের যে ব্যর্থতা, ভারতের তৎকালীন বিরাজমান পরিস্থিতি পর্যালোচনার ভিত্তিতে ভাইসরয় চেমসফোর্ডের সহযোগিতায় মন্টেগু 1918 সালের জুলাই মাসে ভারতের সাংবিধানিক সমস্যা সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট বা মন্টফোর্ড রিপোর্ট, সংক্ষেপে মন্টফোর্ড রিপোর্ট বলা হতো। উক্ত রিপোর্টে ভারতের পরবর্তী সাংবিধানিক কাঠামো সম্পর্কিত 4টা মূলনীতি সম্পর্কে নির্দেশ করা হয়। সেগুলো কি ছিল? স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর উপর জনগণের ব্যাপক নিয়ন্ত্রণ থাকবে। প্রদেশসমূহে দায়িত্বশীল সরকার পদ্ধতি বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে। ভারত সরকার সম্পূর্ণভাবে ব্রিটিশ পার্লামেন্টের নিকট দায়বদ্ধ থাকবে। পরিবর্তন কার্যকর করার জন্য ভারত সরকার প্রাদেশিক সরকারসমূহের উপর ব্রিটিশ পার্লামেন্ট ও ভারত সচিবের নিয়ন্ত্রণ শিথিল করা হবে। এই রিপোর্টের সুপারিশমালাগুলো হচ্ছে খসড়া বিল আকারে উত্থাপিত হয় এবং 1919 সালের 23 ডিসেম্বর ব্রিটেনের কমন্স সভা, ব্রিটেন যে পার্লামেন্ট নিম্নকক্ষ কমন্স সভায় তা ভারত শাসন আইন নামে পাশ হয়। 1921 সাল থেকে এই আইনটি কার্যকর করা হয়। এটা হচ্ছে আইনের পটভূমি। এটা হচ্ছে জেনে রাখার জন্য আমি দিলাম, মুখস্থ করার জন্য দেই নাই, জেনে রাখবা। এখন এই আইনটা 3 স্টার দিয়ে রাখো। এটা বোর্ডে খুব আসে, ফ্রিকোয়েন্টলি আসে। 9 সালের পাশে 2 স্টার দাও, 1909 এর পাশে 2 স্টার দাও, 1919 এর পাশে 3 স্টার দাও। এই আইনের যে গুরুত্বপূর্ণ ধারাগুলো আছে দেখি। প্রথম যে ধারা সেটা হচ্ছে ক্ষমতা বিষয়ক। এখানে কোথায় আছে? ক্ষমতা বিষয় বন্টন। এখানে দেওয়া নাই, তাই না? আচ্ছা, আমরা বই থেকেই দেখি। প্রথম যে ভাগটা, এই যে প্রথম যে ভাগটা, শাসন বিভাগের যে কাজগুলো, এটা প্রধানত 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। আমরা যে শাসন সংক্রান্ত কাজগুলো দেখি, আমরা তো 3 ধরনের কাজ দেখি: শাসন, বিচার, আইন সংক্রান্ত কাজ। তো শাসন সংক্রান্ত কাজকে 2 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ শাসন সংক্রান্ত ক্ষমতা আর বিষয়গুলোকে ভাগ করে দেওয়া হলো। যে কেন্দ্রীয় বিষয় থাকবে হচ্ছে পররাষ্ট্র, দেশ রক্ষা, ডাকতার, রেল যোগাযোগ, মুদ্রা, ব্যাংক, বাণিজ্য। এগুলা হচ্ছে কেন্দ্রীয় সরকার দেখবে। আর প্রাদেশিক সরকারকে প্রাদেশিক বিষয়গুলো দিয়ে দেওয়া হলো: বিশৃঙ্খলা, বিচার, স্বাস্থ্য, শিক্ষা, সমবায় কৃষি, সেচ, ভূমিকর, বন ইত্যাদি। অর্থাৎ যে বিষয়গুলো সেনসিটিভ, স্পর্শকাতর, সেই বিষয়গুলো কেন্দ্রের হাতে রেখে দেওয়া হলো। যেমন হচ্ছে পররাষ্ট্র সংক্রান্ত, দেশ রক্ষা, ডিফেন্স, হ্যাঁ, ডাকতার, রেল যোগাযোগ, এগুলা মুদ্রা, কারেন্সি, এগুলা হচ্ছে কেন্দ্র নিজের হাতে রেখে দিল। বাকি যে প্রাদেশিক বিষয়গুলো সেগুলো প্রদেশের হাতে দিয়ে দিল। এইভাবে নির্বাহী বিভাগ হচ্ছে ক্ষমতার বন্টন করে দিল। দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা। প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বৈত শাসনকে আমি দিয়েছি, আমি একটু দেখি, আমি নিজেই জানি না আমি অ্যাড করছি কিনা। এই যে দেখো, প্রদেশের দ্বৈত শাসনগুলো কিভাবে হয়েছিল, 2 ভাগে ভাগ করা হয়েছে প্রাদেশিক বিষয়গুলাকে। প্রাদেশিক বিষয়ে 2টা ভাগ হচ্ছে: সংরক্ষিত বিষয় থাকবে, হস্তান্তরিত বিষয় থাকবে। সংরক্ষিত বিষয় হচ্ছে এটা যে গভর্নর জেনারেলের হাতে থাকবে, হ্যাঁ, সংরক্ষিত বিষয়গুলা। পুলিশ, জেল, বিচার, অর্থ, এই বিষয়গুলো হচ্ছে গভর্নর, তার যে নির্বাহী বিভাগ, শাসন পরিষদের 2 থেকে 4 জন সদস্য, যারা কিনা ব্রিটিশ রাজ কর্তৃক মনোনীত, 5 বছরের জন্য মনোনীত। এই 2-4 জন সদস্য, 2 থেকে 4 জন, সংখ্যাটা ঠিক ফিক্সড না, 2 থেকে 4 জন, 2, 3, 4 যে কোনো সংখ্যা হতে পারে। গভর্নর জেনারেল তার নেতৃত্বে ওই কয়েকজন সদস্যকে নিয়ে এই বিষয়গুলো দেখভাল করবে: পুলিশ, জেল, বিচার, অর্থ। আর যে বিষয়গুলো আছে, কৃষি, শিক্ষা, সমবায়, এগুলো হচ্ছে গভর্নর জেনারেল তার মন্ত্রিপরিষদকে সাথে নিয়ে দেখবে।
এই পাশটা হচ্ছে গভর্নর তার শাসন পরিষদ, আর এখানে হচ্ছে গভর্নর তার মন্ত্রী পরিষদ। আর বাম পাশে হচ্ছে শাসন পরিষদের যে সদস্য তারা হচ্ছে গিয়ে ব্রিটিশ রাজ কর্তৃক মনোনীত, আর ডান পাশে হচ্ছে মন্ত্রী পরিষদের সদস্যরা হচ্ছে নির্বাচিত। আচ্ছা, এই বাম পাশে যেটা আছে সংরক্ষিত যে বিষয়গুলা, এই বিষয়গুলো হচ্ছে গভর্নরের নিকট দায়ী কিন্তু প্রাদেশিক সরকারের নিকট দায়ী নয়। আর হস্তান্তরিত বিষয়গুলো হচ্ছে গভর্নর প্রাদেশিক আইনসভার উভয়ের নিকট দায়ী থাকবে। এভাবে হচ্ছে ক্ষমতা যে প্রাদেশিক যে বিষয়গুলো আছে, প্রাদেশিক ক্ষমতা, সেগুলাকে দুইটা ভাগে ভাগ করে দিয়ে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হলো, প্রদেশে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করা হলো। আচ্ছা, এরপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, অর্থাৎ কেন্দ্রীয় আইনসভার দুইটা ভাগ থাকবে। একটা ভাগ হচ্ছে উচ্চ কক্ষ আর একটা ভাগ হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম হচ্ছে রাষ্ট্রীয় পরিষদ, নিম্ন কক্ষের নাম হবে ব্যবস্থাপক পরিষদ। উচ্চ কক্ষে মোট সদস্য হচ্ছে 60 জন সদস্য, নিম্ন কক্ষে মোট সদস্য থাকবে 145 জন সদস্য। এই যে উচ্চ কক্ষের যে 60 জন সদস্য, এখানে 34 জন হচ্ছে প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে আর 26 জন সরকার হচ্ছে মনোনীত হবে। আর কেন্দ্রীয় আইনসভায় 145 জন যে সদস্য, এখানে 104 জন প্রত্যক্ষভাবে নির্বাচিত হবে আর 26 জন হচ্ছে সরকার কর্তৃক মনোনীত হবে, আর হচ্ছে 15 জন বেসরকারিভাবে মনোনীত হবে। এইভাবে হচ্ছে আইনসভাকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়। আইনসভার দুইটা আসন থাকে, দুইটা কক্ষ থাকে, উচ্চ কক্ষ আর হচ্ছে নিম্ন কক্ষ। এরপর হচ্ছে সীমিত ক্ষমতা সম্পন্ন আইনসভা। এই আইন অনুযায়ী গভর্নর জেনারেলের ইচ্ছা করলে, গভর্নর জেনারেল যদি চায়, সে আইনসভার কোনো পক্ষে মতামত না দিয়ে আইন প্রণয়ন করতে পারত। কর ধার্য, ব্যয় নির্ধারণের ক্ষেত্রেও তার ক্ষমতা ছিল অপরিসীম। অর্থাৎ আইনসভার ক্ষমতা কিন্তু দেওয়া হয় নাই, মূলত সকল ক্ষমতা কিন্তু গভর্নর জেনারেলকে দিয়ে দেওয়া হয়েছে। আইনসভার হাতে সীমিত ক্ষমতা। 5 হচ্ছে গভর্নর জেনারেলের যে শাসন পরিষদ বা নির্বাহী পরিষদ, এই সংক্রান্ত। এখানে বলা হচ্ছে যে গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য 7 সদস্য বিশিষ্ট একটি শাসন পরিষদ গঠন করা হবে। সেই শাসন পরিষদের সদস্যদের মধ্যে 3 জন হচ্ছে ভারতীয়, তারা আইন পরিষদের সদস্য থাকবে, আর বাদ বাকি 4 জন এরা হচ্ছে ইংরেজ সদস্যদের দ্বারা মনোনীত হবে। আর হচ্ছে এই 9 সালের 1919 সালের আইনের দ্বারা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করা হয়। কারণ এই যে দেখো, মন্ত্রী পরিষদ, নির্বাহী পরিষদ, তারপর আইনসভা, আবার প্রদেশে যে মন্ত্রী পরিষদ আর আইনসভা আছে, সেখানে আবার জবাবদিহিতার ব্যাপারটা আছে। অর্থাৎ গভর্নর জেনারেলের যে নির্বাহী পরিষদ, সে তার কাজের জন্য আইনসভার নিকট জবাবদিহিতা করবে। এই ব্যাপারগুলো কিন্তু আগের আইনগুলোতে ছিল না। অর্থাৎ যে দায়বদ্ধতা বা দায়িত্ব, জবাবদিহিতা, এই জবাবদিহিতার ব্যাপারটা হচ্ছে এই আইনের মাধ্যমে কার্যকর করা হয়। তারপর হচ্ছে প্রাদেশিক গভর্নরের প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই আইনের প্রদেশগুলোকে আংশিক সীমিত আকারে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়। আসলে কিন্তু প্রকৃত প্রাদেশিক স্বায়ত্তশাসন 1935 সালের ভারত শাসন আইনে দেওয়া হয়, যেটা কিনা 1919-এ কিন্তু ছিল না। 1919 হচ্ছে সীমিত আকারে। যদি তোমার উদ্দীপকে দেওয়া থাকে যে প্রাদেশিক কয়েকটি কয়েকটি ধরো কি বলে কলোনি, সেই কলোনিতে একটি আইন করা হয়েছে, সেই আইনে হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, ওই আইনটা কোন আইন, তখন কিন্তু তোমরা 1919 বলবা না, সেটা 1935 হয়ে যাবে। কারণ এখানে প্রাদেশিক স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে সত্যি, কিন্তু এটা প্রকৃত প্রাদেশিক স্বায়ত্তশাসন ছিল না, এটা হচ্ছে সীমিত আকারে সামান্য কিছু স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের একটা পদ তৈরি করা হয়। প্রদেশের শাসন ক্ষমতা হচ্ছে প্রাদেশিক গভর্নরের হাতে থাকবে। তার ক্ষমতা ছিল সীমাহীন, তিনি প্রাদেশিক মন্ত্রী পরিষদের অনেক সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারতেন। বিশেষ করে সংরক্ষিত বিষয়ে গভর্নর এবং তার শাসন পরিষদের ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। গভর্নরকে প্রদেশ ভিত্তিক যে ক্ষমতা দেওয়া হচ্ছে, সেই ক্ষমতাটা হচ্ছে চূড়ান্ত ক্ষমতা। তার হাতে অনেক ক্ষমতা, সে চাইলে আইনসভার যে প্রস্তাব, সেগুলাকে চাইলে সে আহ অগ্রাহ্য করতে পারতেন। তার ইচ্ছাগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো। তারপর হচ্ছে 9 হচ্ছে প্রাদেশিক আইনসভা। প্রাদেশিক আইনসভাগুলো গঠিত হচ্ছে 70 ভাগ নির্বাচিত সদস্য থাকবে আর 30 ভাগ থাকবে সরকার কর্তৃক মনোনীত। আর এই আইনের মাধ্যমে হচ্ছে পৃথক নির্বাচনের স্বীকৃতি দেওয়া হয়। 1919 সালের ভারত শাসন আইনে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের পৃথক নির্বাচনের ব্যবস্থা গৃহীত হয়। আচ্ছা, তোমাদের কি এটা মনে হতেছে না যে 1909 সালের আইনেও তো আমরা পৃথক নির্বাচন দেখেছি, তাহলে এখানে আবার পৃথক নির্বাচন নতুন করে আসছে কেন? দুইটার মধ্যে পার্থক্যটা কোথায়? তোমাদের মনে হতেছে না? প্রশ্ন করো না কেন তোমরা?
1909 আর 1919 এটা তো দুইটা একই প্রায়। শুনতে পাইনি, আরেকবার বলো। 1909 আর 1919 দুইটা তো প্রায় একই, পৃথক নির্বাচন তো দুইটাতেই আছে। হ্যাঁ, কিন্তু পার্থক্যটা হচ্ছে কোথায় দেখো, 1909 সালে হচ্ছে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়, হিন্দু আর মুসলমানদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হয়। আর মিস এখানে তুমি সালে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ 1919 হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়, শিখ, হ্যাঁ শিখ, এরকম অনেকগুলা সংখ্যালঘু